তখন থেকেই চন্দ্রা নিজের রোমে বসে আছে, ভাবছে এরপর আর কি কি দেখার বাকি আছে। ওর কেবল চিন্তা হচ্ছে এখন সাফারকে নিয়ে। সাফার যে ব্যাপারটা একদমই মেনে নেবে না, কোনো না কোনো রিয়েকশন তো করবে, ভয়ঙ্কর তাণ্ডব শুরু হবে। তাছাড়া সাফার আর আগের মতো নেই। এখন দেখার বিষয় হলো সাফার কি করে। চন্দ্রা চায় না ওদের বিয়ের কথাটা কেউ জানুক এই মুহূর্তে, এতে পরিস্থিতি আরো অনুকূলে চলে যাবে। সূর্য উদয় দেখিবার বাহানায় রাত্রি জ্যোৎস্না বিলিয়ে যাওয়ার দরুনি থেকে নিঃশব্দে সকলকে জায়গাবার বাহানায় চিরচেনা কালো কাকটিও তার স্বভাবসুলভ আচরণের বদ্ধ হয়ে গাছের ডালে বসে উচ্চস্বরে চিৎকার করতে বলে না। কখনোই শহরে দূরি বালিময় পরিবেশে তো কোয়েল পাওয়া দুষ্কর, তবে পরিচিত কাকের দেখা সহজলভ্য এখানে। সকালে মিষ্টি রোদ গলগলিয়ে জানালার স্বচ্ছ কাছে ভেদ করে সাফারের চোখে মুখে উপচে পড়তেই বিরক্তিতে মুখ কুচকে এল। রাতে বেশ দেরি করে এসেছিল বাসায়, আর এসেই বিছানায় ক্লান্ত শরীর টাইলিয়ে দেয়। রাতের পোশাকও চেঞ্জ করা হয়নি এখনো। নিয়ম মাফিক চলা দিনগুলো আজকাল কেমন অনিয়মে ছুটে চলেছে ওর, যা সাফারের স্বভাবগতর দিকে একদম বিপরীত। কাল রাতের ড্রিঙ্কসটা একটু বেশিই করে ফেলেছে, তখন এতটা করা হয়নি এর আগে। কিন্তু কাল যে কি হয়েছিল নিজেকে একদম সামলাতে পারেনি সাফার। জীবনে হার না মানা সাফার আজকাল প্রতিটি পথেই হেরে যাচ্ছে। একের পর এক কেউ ওকে আঘাত করে যাচ্ছে, অথচ প্রতিরোধ তো দূরে থাক, শত্রু সম্পর্কের ন্যূনতম ধারণাটুকু সঞ্চয় করতে পারছে না। তাহলে করবে তো সাফার, কি করবে? চেনা শত্রুর সাথে লড়াই করা সহজ, কিন্তু গোপন শত্রু যে ভয়ঙ্কর। ক্লান্ত শরীরটাকে টেনে টেনে বিছানা থেকে নামিয়ে আগুছিল পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ঝর্ণার পানি মাথায় পড়তেই মাথাটা কেমন নড়াচড়া দিয়ে উঠল। মাথার ঝিমঝিম ভাবটাও অনেকাংশে কেটে গিয়েছে, কিছুটা হালকা অনুভূতি হচ্ছে এখন। শরীর থেকে একটা একটা করে বেজা কাপড়গুলো খুলে দেহকে অনাবৃত করে ফেলল। হঠাৎ ইস্পাতের মতো শক্ত শরীরটাকে আয়নার প্রতিবিম্বি দেখা যাচ্ছে স্পষ্ট এখন। গাল বেয়ে পানি চুইচুই করে শরীর গড়িয়ে পড়ছে। দেয়ালের দুপাশে হাত রেখে সাফার আয়নার দিকে তাকিয়ে থেকেই কিছুটা অন্য মনস্ক হয়ে গম্ভীর চিন্তায় মগ্ন হলো। প্রায় 2 মাস হতে চলেছে, হৃদি চলে গেছে, আর এই 2 মাসে অনেক কিছুই বদলে গিয়েছে। সাফারের সাথে চন্দ্রার সম্পর্ক, সাফারের সাথে ফারাজের সম্পর্ক, সাফারের সাথে এর পরিবারের সম্পর্ক, এত বছর ধরে সামলে রাখা সবকিছু এক এক করে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চন্দ্রা। আজকাল ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সাফার নিজেও চিন্তিত। মাঝে মাঝে সাফার ভাবে মেয়েটিকে ওর অভিশপ্ত জীবনে না জড়ালেও পারত, তাহলে হয়তো মেয়েটি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে অন্তত বাঁচতে তো পারত। কিন্তু আজ আমার জীবনের সাথে জড়িয়ে হওয়ার ফলস্বরূপ ওর জীবনে এত সংকটে গেল। তা না হলে ওর মতো একটা সাধারণ নিষ্পাপ মেয়ের শত্রু কোথা থেকে উদয় হবে? নিশ্চিত এটা আমার কোনো শত্রুরই কাজ। কিন্তু কথা হচ্ছে কে সে? অতিরিক্ত দুশ্চিন্তায় সাফার নিজের মাথার বেজা চুলগুলো শক্ত হাতে কামছে ধর। আয়নার প্রতিবিম্বে নিজের দিকে দৃষ্টি পড়তেই ভ্রযুগল কুঁচকে এলো। ওর গলার বুকের কাছে কিছুটা জায়গা নখের দাগ স্পষ্ট। দাগগুলো দেখেই সাফার ক্ষুণ্ণ মুহূর্তে চমকে গেল। মনে পড়ল তো কাল রাতে ক্লাবে বাকিটুকু আর ভাবতে পারল না। প্রচন্ড রাগে ওর শরীর রক্তগুলো ফুটন্ত জলের ন্যায় টকটক করে উঠল। শরীরের প্রতিটি বেশি শক্ত হয়ে এলো। এর মধ্যে চন্দ্রার সুশ্রী চেহারাটা চোখের সামনে ভেসে এলো। কিছুতেই দাগগুলো চন্দ্রাকে দেখানো যাবে না। এমনি মেয়েটি অভিমান করে ইদানি দূরে দূরে থাকে। আর ওর এই দূরত্ব আমার ভেতরটাকে জ্বালিয়ে তুলেছে। আর এখন মরার উপর খাড়ার গায়ের মতো কাজ করবে এই দাগগুলো। ওর দৃষ্টিপাতে দেখলে হয়তো বিশাল বড় ক্ষত দৃষ্টি হবে ওর সরল মনে, যা সাফার হাজার মলম লাগিয়েও পূর্ণ করতে পারবে না। যেখানে সাফার নিজেই মেনে নিতে পারছে না ওর দেহে অন্য কোনো নারীর নখের দাগ, তাহলে চন্দ্রাকে কি বলে বোঝাবে? আর বোঝাবে কি এই মুহূর্তে বুঝবেও? মেয়েটি নিজেকে যতটাই পরিণত ভাবুক, কিন্তু ওর কিশোরী সুলভ মন এখনো কাদামাটির মতো হলো। বড্ড অভিমানী মেয়ে, খুব অল্পতেই আবেগ প্রলোভ হয়ে ওঠে। আর সাফারের প্রশ্ন হলো তো কথাই নেই। মুখে যাই বলুক, সাফার জানে চন্দ্রা মেয়েটির জীবনে ওর স্থান কতটুকু। মেয়েটির সর্বহৃদয় জুড়ে সাফারের বসবাস। সাফার মনে করে শুধু নারীর চরিত্রে লয়ালিটি হলেই চলবে না, একজন পুরুষের চরিত্র লয়ালিটির প্রয়োজন। সম্পর্কের ভারসাম্য রক্ষা করার জন্য উভয়ের দায়বদ্ধ। সম্পর্ক রক্ষা করার দায়িত্ব কেবল একজনের ঠেকাই নয়।
উভয়ের পক্ষের সম্পর্কের সমঞ্জতা রক্ষা করা জরুরি, এমনও সাফারের বদলে যাওয়া রূপের চন্দ্রা আজকাল কাছে আসতেই দ্বিধাবোধ করে। ও সেই কাজল কালো হরিণীর ন্যায় একে দুটো মুক্ততায় ভরা মায়াবী পরীকে খুব মিস করে সাফার। আগের মতো চন্দ্রাকে কাছে চাইলেও পায় না। ওর প্রিয় নারীর সান্নিধ্য পেতে ওর ভেতরটা আজকাল কুড়ে করে খায়। অনেকদিন চন্দ্রার সাথে মন খুলে কথা বলা হয়নি ওর, কিন্তু এখন মনে হয় সব ঠিক করার সময় এসে গেছে, আর তা খুবই শীঘ্রই। আজ অনেকদিন পর সবাই একসাথে সকালে নাস্তা করতে বসেছে। ডাইনিং টেবিলে সবাই নাস্তায় ব্যস্ততার মাঝেই আমির আর অর্পিতার বিয়ে নিয়ে আলোচনা চলছে। যা বলার নীলুফাই বলছে, পাশে বসা সাফার, ইমরান আর আবির তা কেবল শুনছে। ফারাজ আর ইমরান কিছু না বললেও আবিরের মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিয়েতে ওর মোটেও কোনো আগ্রহ নেই। মেয়ে মারা যাওয়ার পর হীরামণির অসুস্থতায় অজুহাতে আবির বাড়িতেই ডেরা জমিয়েছে। অবশ্যই এটা ওর জন্যই ভালো হয়েছে। নিজের উদ্দেশ্য সাধনের জন্য এই মুহূর্তে ওর এখানে থাকাটা উচিত। বোনের পরিবারকে বিপদের মুখ ঠেলে দিয়ে ইমরানও আর যেতে পারল না। সব কিছু ঠিক থাকলে হয়তো সেও চলে যেত বিদেশ। এমনিও মোনার মৃত্যুর পর এদেশের প্রতিটি একটা বৃষ্টিষ্ণা গড়ে উঠেছে মনে, আর তার নিবারণের জন্যই দেশ ছেড়েছিল। বিয়েতে আসার কোনো ইচ্ছে ছিল না ওর, কারণ এই বাড়িতে মোনার সাথে ওর হাজারো স্মৃতি জড়িয়ে আছে, যা দিন শেষে ওর করে করে খায়। তবে নীলুফারের আবেদন ইমরান অগ্রাহ্য করতে পারেনি বলে আসতে হলো। সাফারও বাড়িতে থাকার দরুন সবার সাথে এসে জয়েন করেছে। ডাইনিং টেবিলে বসতেই লক্ষ্য করলো চন্দ্রা আশেপাশের কোথাও নেই। সাফারের ধারণা হয়তো চন্দ্রাকে কেউ ডাকেইনি নাস্তার জন্য। বাড়ির সবার চন্দ্রার প্রতি এই অবহেলাটা মানতে কষ্ট হয় আজকাল। অবশ্যই হয়তো এর জন্য সাফার নিজেই দেই। ওর আর আগেই বলে দেওয়া উচিত ছিল চন্দ্রার সাথে ওর সম্পর্কের কথা। তাহলে হয়তো অন্তত চন্দ্রাকে কিছু বলতে এরা 10 বার ভাবত। কিন্তু আর দেরি করলে চলবে না। সাফার আজ রাতেই পরিবারের সাথে কথা বলবে ভেবে নিল। চন্দ্রার নিজের সম্পর্কের কথা জানিয়ে দেওয়ার সিদ্ধান্তে অটল। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আজ ভার্সিটি যাওয়া হলো না চন্দ্রার। হাতে এখনো কিছুটা ব্যথা অনুভূতি হয়। সাধারণ কাজগুলো করতেও কিছুটা ব্যাক পেতে হচ্ছে ওকে। সকালের নাস্তাটাও পড়ে আছে টেবিলে। ডান হাতটি ব্যথা জনিত সমস্যার কারণে বা হাত দিয়েই খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এতে বিফল হলো। বরং কাজ যেন আর একটু বেড়েই যায়, তাই আর খাওয়া হলো না। ইচ্ছেটাই মরে গেল। আজকাল খাবার টেবিলে ওকে কেউ ডাকে না, কেউ কথাও বলতে আসে না। ওর জীবনে একাত্ম এক ধাপ এগিয়ে এসে ওকে আজকাল যেন গিলে খায়। বলা বাহুল্য, মানুষ হাজার ভিড়ের মাঝে পড়েও মরে না, তবে মানুষের একাত্মতা মানুষকে শেষ করে দেয়। একসময় ডিপ্রেশনে ভোগে, আর তখনই মস্তিষ্ক বলে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু চন্দ্রা এতটা দুর্বল নয়, তবুও মাঝে মাঝে এই একাত্ম গলা চেপে ধরে। রুমের দরজা খুলে প্রবেশ করলো সাফার। চন্দ্রা চমকে তাকায় সে দেখে। সাফারকে দেখেও কোনো পরিবর্তন হলো না চন্দ্রার মুখের ভঙ্গি, কেবল শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে মানুষটির দিকে। অস্ত্রসিক্ত নয়ন জোড়া বড় পল্লবরশি মেলে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চন্দ্রার মনের গোপনে ফেলেও কোল পায় না। কেন আজও এই মানুষটিকে দেখলে অসম্ভব ভালো লাগায় পড়ে যায় ওর। আজও মানুষটি কাছে এলে কেন লজ্জা, ভয়, জড়তা চেপে ধরে এক অদ্ভুত অনুভূতি উদ্ভব হয়। সর্বস্ব উজাড় করেও ভালোবাসতে মন চায় তখন মানুষটিকে। মানুষটি সারা দুনিয়ার জন্য হিংস্র হলেও কেন এই মানুষটির বুকেই নিরাপদ আশ্রয় খুঁজে পায়। কেন তো শান্তি এই হার্টলেস মানুষটার বুকে। ওর নারী সত্তা কেন বারবার প্রলোভ আকর্ষণ হয় এই মানুষটির সান্নিধ্য পেতে। কে বলেছে কেবল পুরুষই আকৃষ্ট হয় নারীর মোহে? নারীর মনো কামনার আগুনে দগ্ধ হয় তার কাঙ্ক্ষিত পুরুষটির একটু ছোঁয়া পেতে। ওর মতো লজ্জাবতী নারীও তখন বেহায় হয়ে পড়ে। কোনো নারী যে কোনো পুরুষের উপর প্রলোভ আকর্ষণ অনুভব করতে পারে তা সাফারকে না দেখলে চন্দ্রা জানতই না। এতটা নির্লজ্জ বেহায়া চন্দ্রা আগে কখনোই ছিল না, যতটা সাফারকে পাওয়ার পর হয়েছে। তাই তো সাফারের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত হওয়ার পরও ভালোবাসা কিঞ্চিত কমেনি এই পুরুষটির প্রতি। শুধু সাফারের বদলে যাওয়া রূপটা মেনে নিতে কষ্ট হচ্ছে। চন্দ্রা এখনো তাকিয়েছিল, আর ওর সেই ঘোর লাগা দৃষ্টিতে এতটাই মায়া ছিল যে সাফার সহ্য করতে না পেরে চোখ সরিয়ে ফেলল। নিঃশব্দে রুমে প্রবেশ করেছে। টেবিলের উপরে রাখা খাবারটা হাতে নিয়ে চন্দ্রার পাশে এসে বসল। রুটি ছিঁড়ে সাথে ভাজি নিয়ে চন্দ্রার মুখের কাছে ধরতেই চন্দ্রা কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। হয়তো মানুষটির হাতে এতটাই ওর শেষ খাওয়া। চন্দ্রা জানে সিকান্দার মির্জা ওর যাওয়ার সব ব্যবস্থা করেছে,
আর সাফার এখনো সে বিষয় সম্পর্কে একদমই অবগত নয়। যদি জানতো তাহলে হয়তো এতক্ষণে মহাপ্রলয় শুরু হয়ে যেত বাড়িতে। কিন্তু চন্দ্রা মনে করে সব কিছু আবার আগের মতো ভালো করার একটা মাত্র এটাই সর্বপন্থা। সাফার কখনো চন্দ্রার সাথে সুখে থাকবে না, নিজের মনে ভেবেই নিল। ওর অভিশপ্ত জীবনে উত্তাপে আজকাল সাফারও জ্বলে পড়ে মরছে, যা চন্দ্রা একদম চায় না। কিন্তু এটাও সত্য, সাফারের মতো কেউ ওকে ভালোবাসবে না। সাফার নিজেও জানে না এত যত্ন করে ও শেষ কবে খাইয়ে দিয়েছে কাউকে। ছোটবেলায় হৃদি প্রায় ইজহাত করত খাইয়ে দিতে, কিন্তু অর্পিতা বরাবরই ভাইকে ভয় পেত। এই ভাইয়ের আশেপাশে একটু কমই ঘাসাঘাসি করত। এরপর তো সময়ের সাথে বোনেরা বড় হয়ে গেল চোখের পলকে। আর এমন ছোটখাটো আবদার কখনো কেউ করেনি বলে সাফারও কখনো কাউকে খাইয়ে দেওয়ার প্রয়োজন হয়ে ওঠেনি। কিন্তু চন্দ্রার জায়গায় অন্য কেউ হলে ব্যাপারটা ভিন্ন হতো। তখন ওকে দিয়েই হয়তো এসব করানো যেত না। কিন্তু চন্দ্রা কোনো কিছুতেই কেন জানি ওর বিরক্ত লাগে না। এসবের কারণ কি তাহলে আছো অজানা সাফারের নিকট? অনেক ভেবেছে সাফার, দীর্ঘ রাত বিনিদ্রায় কেটেছে ওর, তবু কোনো হেতু খুঁজে পায়নি এমন প্রশ্নে। মাঝে মাঝে সাফার আশ্চর্য হয় ভাবলেই, কিভাবে এই মেয়েটি সাফারের পুরো দুনিয়া ঘিরে ওর বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে, ওর সব থেকে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবনে যে আমি কোনো আবেগ অনুভূতিকে প্রশ্রয় দেই নেই, সেই আমি আজ এই মেয়ের প্রেমে পড়ে কতটা অসহায়, ওকে ছাড়া ভাবাটাই এখন শূন্য। দুজন মানুষই নিঃশব্দে দুজনের মনের কথা বলছে, তবে আফসোস পরিস্থিতি দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি করেছে তা বোঝাতে দুজনেই এই সময় অক্ষম। কেউ চাইছে না, কেউ চেয়েও পারছে না। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।